আমাজান, ছাড়ো, লাগছে। রানী এবার শব্দ করে হেসে দেয়। জিশান বেহায়ার মতো সে হাসি গেলে যতবার নিজেকে শাসায় তার থেকেও দ্বিগুণ বেহায়া মন ছটফটায়। রানীর খাওয়া শেষ হতে সোহানা তাকে উদ্দেশ্য করে বলেন, নিজের রুমে যাও, আমি একটু পর আসছি। রানী মাথা নাড়িয়ে উঠে দাঁড়ায় এবং ধীর পায়ে সিঁড়ির দিকে এগিয়ে যায়। এতক্ষণ ভালো লাগলেও এখন আর লাগছে না জিশানের। সোহানা জিশানকে কড়া কণ্ঠে শুধায়। খাবার শেষ করো। চেয়ার থেকে উঠে চলে যেতে যেতে বলে জিশান। খিদে নেই আমাজান। সোহানা রেগে চেঁচালেন। আরে অল্প কিছু খেয়ে যাও। ভার্সিটি ক্যান্টিনে খেয়ে নেব, তুমি নিজের খেয়াল রেখো আমাজান। জিশান বের হয়ে যায়। সোহানা কপালে এক হাত ঠেকান। এই ছেলের কখন কি হয় উনি নিজেও জানেন না। এতক্ষণ এই সকল দৃশ্য সারা সুমি নিঃশব্দে দেখেছে। রানী চলে যেতে সুমি সারার দিকে তাকিয়ে ভুরু উঁচিয়ে মাথা নাড়িয়ে রহস্যময়ী হাসি দেয়। সারাও একইভাবে সুমির দিকে তাকিয়ে হাসে। তাদের হাসিতে স্পষ্ট যে কিছু একটা ফোন দিয়ে এঁটেছে নিশ্চয়ই। রানী দ্বিতীয় ফ্ল্যাটে যাবার পথে গুড্ডুর সাথে দেখা হয়। গুড্ডুও তখন সাথে হাঁটা দেয়। রুমে আসতে গুড্ডু রানীকে প্রশ্ন করে, কালকে রাতের কথা তোমার মনে আছে? রানী বেডে বসতে বসতে মন খারাপ করে জানায়। হুম। পরপর আবারও বলে, আচ্ছা, তুমি কি কাল পার্টিতে ছিলে? কি হয়েছিল? গুড্ডু তখন কপালে হাত ঠেকিয়ে ধপাস করে শুয়ে পড়ে আর হতাশ হয়ে বলে, আরে ইয়ার, এ তো দেখছি কিছুই জানে না। রানীর মুখে অমাবস্যার আধারে ঢাকা পড়ে। আঙুল দিয়ে ওড়না প্যাঁচাতে প্যাঁচাতে মিনমিনিয়ে বলে, আমি সত্যি কিছু জানি না। গুড্ডু লাফ মেরে উঠে বসে বলে, তুমি বসো, আমি যাব আর আসবো। বলেই গুড্ডু দৌড় দিল। রানী বুঝে উঠতে পারে না, ভুরু কুঁচকে গুড্ডুর যাওয়ার দিকে তাকিয়ে রয়। কিছুক্ষণের মধ্যে গুড্ডু হাতে একটা টেপ নিয়ে রুমে দৌড়ে প্রবেশ করে। প্রথমে হাঁটুতে এক হাত রেখে জিরিয়ে নেয় এবং সোজা হয়ে দৌড়ে এসে বেডে লাফ মেরে উঠে রানীর পাশে বসে পড়ে। রানী শুধু গুড্ডুর দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে। গুড্ডু রানীর দিকে তাকিয়ে বলে, তোমরা সব প্রশ্নের উত্তর একসাথে পেয়ে যাবে। কথাটা বলেই নিজের টেপ থেকে একটা ভিডিও অন করে। সেখানে কাল রাতে পার্টিতে কি কি ঘটেছে সব স্পষ্ট। রানীর নিজের করা আচরণ দেখে চোখ বেরিয়ে আসার উপক্রম। গুড্ডুর থেকে টেপ এক টেনে নিজের সামনে নিয়ে এসে আরো ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে নিজের করা আচরণগুলো লক্ষ্য করে। অতঃপর এসব দেখে মাথা ঘুরে পড়ে যাবার মতো অবস্থা। সে এসব করে বসে আছে অথচ তার কিছুই মনে নেই। কিন্তু তার থেকেও বেশি খারাপ লাগছে তাকে নিয়ে সবাই কেমন করে মজা নিল। ছেলেগুলো কি করে পারলো তাকে এভাবে কাছে রাখতে? কত শত মানুষ তাকে এভাবে দেখে হাসাহাসি করেছে। ভাবনাগুলো মাথায় আসতেই তার চোখের দৃষ্টি নিস্তেজ হয়ে যায়। রানী মুখ ভার করে টেপটা হাত থেকে রেখে মাথা নিচু করে নেয়। গুড্ডু বিষয়টা বুঝতে পেরে তারও মন খারাপ হয়ে যায়। রানীর হাত ধরে সে আশ্বাস দিয়ে অল্প স্বরে বলে, কষ্ট পেও না বউ, তুমি কষ্ট পেলে তোমার জামাইয়েরও কষ্ট হয়। রানীর মন খারাপের মাঝেও গুড্ডুর কথা শুনে হেসে দেয়। এই পুচকো কিনা তার জামাই বলে দাবি করছে। টাইম স্কিপ। সন্ধ্যায় রানী ওয়াশরুম থেকে বের হয়ে বেডের কাছে আসতেই তার কেন জানি মনে হলো রুমে কেউ আছে। সে দরজার দিকে তাকায়। আশ্চর্যের ব্যাপার, দরজা তো লক করাই আছে। তারপরও অজান্তেই তার কেমন ভয় হতে শুরু করে। কেউ আছে কিনা দেখার জন্য ব্যালকনির দিকে পা বাড়াতে পিছন থেকে দুজন মিলে রানীর মুখে শক্ত করে রুমাল চেপে ধরে। সামান্য ছটফটের মাঝে রানীর চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসে। টুডে লেটার। খান ম্যানশনের প্রতিটা আনাগোনা খুঁজেও রানীকে পাওয়া যায়নি। আজ 2 দিন হয়ে গেছে সে নিখোঁজ। লিভিংয়ে বসে আছেন রামদাস, পাশে সোহনা বেগম, যিনি এই মুহূর্তে চিন্তায় অস্থির। হঠাৎ করে মেয়েটা কোথায় চলে গেল? বাড়ি থেকে বের হতে কেউই তাকে দেখেনি। সোহনা বেগমকে গভীর চিন্তায় ডুবে থাকতে দেখে শ্যামা মুখ বাঁকিয়ে বিরক্তির সুরে বলেন, আরে দিদি হয়তো পালিয়ে গিয়েছে, শুধু শুধু ওর কথা ভেবে মাথা নষ্ট করছো কেন?
শ্যামা বিষয়টাকে তেমন গুরুত্বই দিতে চাইছেন না, কিন্তু সোহানা বেগমের মুখের উদ্বেগ তখনও কাটেনি। মুখ খুলে দু কথা বলার আগেই রামদাস কড়া কণ্ঠে ধমকে বসলেন। জিদ্দাতের পারমিশন ছাড়া আমি এক পা সামনে এগোতে পারি না। সেখানে গার্ড মেয়েটাকে পালানোর জন্য তালা খুলে দিব। শ্যামা তখন জোরপূর্বক হেসে উত্তর দিলেন। সরি দাদা। রামদাস মুখ গম্ভীর করে নিয়ে দু হাতের তালু সোফার দু সাইডে চেপে রেখে ফ্লোরে দৃষ্টি তাক করলেন। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন ওনার বাবা রামচন্দ্র। রানীর ব্যাপারে তিনি তখনও কিছুই জানতেন না। পরিস্থিতির ভার বুঝেও তিনি নিজেকে সংযত রেখে ধীর এবং স্থির কণ্ঠে প্রশ্ন করেন। কাকে পাওয়া যাচ্ছে না? আর এই রানীটা কি? ঠিক চিনতে পারলাম না। কেউ কিছু বলার আগেই শ্যামা তাড়াহুড়ো করে সুযোগটা লুফে নিলেন। বাবা তেমন কেউ না, এই বাড়িতে আশ্রয় থাকে, তাকেই পাওয়া যাচ্ছে না দুদিন ধরে। সোহানা বেগম চোখ গরম করে তাকালেন শ্যামার দিকে। শ্যামা তখন ফট করে দৃষ্টি সরিয়ে নিলেন সেদিক থেকে। গা জ্বলে যায় ওনার ছেলের বউকে নিয়ে এত তুলা মশকরা করতে দেখলে। সকলের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ থাকলেও একমাত্র ওনার চোখে মুখে নেই। স্বাভাবিকের সাথে নির্বিকের মতো তিনি অগোচরে মুখ বাঁকাচ্ছেন। গুড্ডু রামদাসের অপর পাশের সোফায় সুমিত্রার সাথে চুপচাপ বসেছিল। তার মুখটা একদম শুকনো, চোখে জমে থাকা কষ্ট স্পষ্ট। এতক্ষণ নিজেকে সামলানোর চেষ্টা করলেও শেষমেশ বাচ্চাটা আর পারল না। হঠাৎ করেই সে মাকে জড়িয়ে ধরে বুকের ভেতর জমে থাকা সব কষ্ট একসাথে বেরিয়ে এলো। ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো। আমি কিছু জানি না, আমার কাছে রানীকে নিয়ে আসো মাম্মাম, আমার খুব কষ্ট হচ্ছে। রামদাস ধীরে চোখ তুলে গুড্ডুর দিকে তাকালেন। ওনার চোখের গভীরতায় চিন্তার ছাপ স্পষ্ট, কিন্তু সেই চিন্তা রানীর জন্য নাকি ছেলের ভয়, সেটা এই মুহূর্তে বোঝা দায়। এদিকে সুমিত্রা ছেলেকে শক্ত করে বুকে জড়িয়ে রেখেছেন। এক হাতে তার পিঠে আলতো করে হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করছেন। লিভিং জুড়ে নেমে এসেছে এক থমথমে নীরবতা। কেউ কোনো কথা বলছেন না। চারপাশে উদ্বেগ এবং চাপা আতঙ্কের ছায়া। শুধু শ্যামার ঠোঁটের কোণে লুকানো এক অদ্ভুত হাসি, যা এই পরিবেশের সাথে একদমই বেমানান। ঠিক সেই সময় সদর দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে জিশান। দুদিন পর সে বাড়িতে ফিরেছে। কোনো এক অজানা কাজে সে বাসায় ছিল না দুদিন। লিভিংয়ে তাকাতে সে থমকে দাঁড়ায়। সবাই কেমন নিস্তব্ধ চিন্তিত মুখ করে বসে থাকতে দেখে তার চোখে বিস্ময় ছেয়ে যায়। ব্যস্ত ভঙ্গিতে খুলে রাখা শার্টের হাতা গোটাতে গোটাতে সামনে এগিয়ে এসে কপাল কুঁচকে প্রশ্ন করে। তোমাদের সবাইকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? কিছু কি হয়েছে? কেউ উত্তর দেয় না। সোহনা বেগম বিনা বাক্যে মাথা নিচু করে ফেলেন। সবাই চুপ করে আছেন। গুড্ডু তখন মায়ের শাড়ির আঁচল থেকে মুখ তুলে হেসকি তুলতে তুলতে জানায়। রানীকে পাওয়া যাচ্ছে না। হোয়াট? পাওয়া যাচ্ছে না মানে? জিশান চোখ মুখ কুঁচকে চেঁচালো। আজকে থেকে নয়, আরো দুদিন আগে থেকে নিখোঁজ। বাড়ির সব জায়গায় আমরা খুঁজেছি, কোথাও পাইনি, কোথাও না। বলতে বলতে গুড্ডু আরো কান্নায় ভেঙে পড়ে। জিশান বড়সড় একটা ঝটকা খায়। মুহূর্তের মধ্যেই তার ভেতর অশান্তি তীব্র হয়। এক পলকের জন্য তার মনে হয় গুড্ডু হয়তো মিথ্যা বলছে। উত্তেজিত হয়ে সে দ্রুত সকালের দিকে তাকায়। চোখে অবিশ্বাস আর উৎকণ্ঠা মিশিয়ে প্রশ্ন ছড়ে। গুড্ডু যা বলছে তা কি সত্যি? এবারও কোনো উত্তর আসে না। সবাই চুপচাপ মাথা নিচু করে বসে আছে। এই দৃশ্য দেখে জিশান রাগের আগুনে জ্বলে ওঠে। মুহূর্তে চটে গিয়ে সে ঝুঁকে টেবিলে সজোরে ঘুষি বসিয়ে চেঁচায়। সবাই চুপ করে কেন আছো? গুড্ডু যেটা বলছে সেটা কি সত্যি? আনসার মি। সোহানা ঠোঁট চেপে ধরেন। চোখে পানি জমে উঠেছে স্পষ্ট, তবে দৃঢ়তা হারাননি। মাথা উঁচু করে জিশানের দিকে তাকিয়ে উপরে নিচে মাথা নাড়ান, যার মানে সত্যি। বাকি সবাই অবাক চোখে জিশানের দিকে তাকিয়ে আছে। জিশানের এমন অস্বাভাবিক আচরণের কারণে তাদেরকে খুব ভাবাচ্ছে। তা লক্ষ্য করে জিশান নিজেকে নিয়ন্ত্রণ করে সকলের উদ্দেশ্যে কঠিন কণ্ঠে প্রশ্ন ছুড়ে। অবাক হওয়ার কিছুই নেই। কাল যখন মিডিয়া সহ সাধারণ লোকজন বাড়ির সামনে এসে পচা ডিমের সাথে টমেটো ছুঁড়ে মেরে প্রশ্ন করবে,
এমপির বাসা থেকে সুস্থ সবল জলজ্যান্ত মানুষ নিখোঁজ হয়ে যেতে পারে, যেখানে তাদের সেফটি কোথায়? তখন কি উত্তর দেবে? রামদাস আবার মাথা নিচু করলেন। জিশান ভুল কিছু বলেনি। কপালে 2 আঙুল রেখে ঘষতে শুরু করেন। উনি তো আশেপাশের সব জায়গায় লোক লাগিয়ে খোঁজার চেষ্টা চালাচ্ছেন। সবাই জিশানের কথাটা বাবার চিন্তায় যুক্তিসঙ্গত মনে করলেও শ্যামার বিষয়টা ঠিকই খটকা লাগে। জিশান আর কিছু না বলে আবারও সদর দরজার দিকে পা বাড়ায়। অভ্যন্তরীণ রাগ নিয়ে সে এক প্রকার দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যায়, গাড়ি নিয়ে সম্পূর্ণ স্পিডে ছুটে গন্তব্যে। মাথায় তার কিছু একটা ঘুরছে। প্রায় ঘন্টাখানেক সময় পর সে গন্তব্যের দৌড়ে এসে দাঁড়ায়। গাড়ি থেকে নেমে সময় নষ্ট না করে দৌড়ে জিদ্দাতের ম্যানশনে প্রবেশ করে। সোফায় বসে জিদ্দাত তার ল্যাপটপের স্ক্রিনে গভীর মনোযোগ দিয়ে কিছু একটা করছে। চোখ তার এক মুহূর্তের জন্য সোফায় বসে জিদ্দাত তার ল্যাপটপের স্ক্রিনে গভীর মনোযোগ দিয়ে কিছু কাজ করছে। চোখ এক মুহূর্ত স্ক্রিন থেকে সরছে না। হাতের আঙুল চালাচ্ছে খুব দ্রুত, তার গুরুত্বপূর্ণ তথ্যকে ধরে রাখার নিখুঁত চেষ্টা। ঠিক সেই মুহূর্তে জিশান আগে পড়ে কোথাও না তাকিয়ে সোজা জিদ্দাতের সামনে এসে দাঁড়ায়। অতঃপর সম্পূর্ণ তেজ দেখিয়ে প্রশ্ন করে, রানী কোথায়? জিদ্দাতের হেলদোল নেই। জিশানের দিকে তাকানোর প্রয়োজন মনে করে না, দৃষ্টি স্থির তার ল্যাপটপের দিকে। হেয়ালি করে তার হেলে দোল ছাড়া উত্তর। আমি কি জানি? জিশান রেগে বোম হয়ে যায়। ফট করে জিদ্দাতের কলার শক্ত করে চেপে ধরে দাঁত পিষতে পিষতে বলে, 2 দিন ধরে উনি নিখোঁজ। তো আমি কি করব? জিদ্দাত নিজের কলার এক টানে ছাড়িয়ে কথাটা বলতে জিশানের রাগটা যেন দ্বিগুণ হয়ে ওঠে। দ্বিতীয়বারের মতো জিদ্দাতের কলার শক্ত করে চেপে এক টানে বসা থেকে দাঁড় করিয়ে রক্তচক্ষু নিয়ে চিৎকার দেয়, কি করবি মানে? কেমন পুরুষ তুই? যখন তোর প্রয়োজন হয় তখন ঠিকই দৌড়ে চলে যাস পুরুষত্ব খাটাতে। এখন কেন যাচ্ছিস না খুঁজতে? জিদ্দাত কোনো উত্তর দেয় না, কলারটা জোর করে ছাড়িয়ে নেয় জিশানের থেকে। এই মুহূর্তে জিদ্দাতকে খুব শীতল মনে হচ্ছে। মুখে গম্ভীরতা বাজিয়ে 2 কদম পিছিয়ে পুনরায় পায়ের উপর পা তুলে বসে মাথা হেলিয়ে দেয় সোফায়। চোখ বন্ধ করে এক হাত ঠেকায় কপালে। 2টো গার্ড পিছনে দাঁড়িয়েছিল, তারা খুব অবাক হয় জিশানকে কলার ধরায়। জিদ্দাতের কলার ধরার সাহস মনে হয় না কারো আছে বলে। সেখানে জিশান খুব সহজে কলার ধরে নিয়েছে, অথচ তাদের বস কিছুই করলো না। জিশান খানিকটা সময় চুপ করে দাঁড়িয়ে থেকে শান্ত হয়। মাথায় হাত রেখে চোখ বন্ধ করে পরপর চোখ খুলে এদিক সেদিক আড়াআড়িভাবে নজর বুলায়। অতঃপর হাত উঁচিয়ে জিদ্দাতকে কিছু বলতে নিলে তার আগেই চোখ বন্ধ অবস্থায় জিদ্দাত 2 আঙুলে ইশারা করে এখান থেকে চলে যাওয়ার জন্য। জিশান কি মনে করে যেন দাঁড়ায়, এমনকি কোনো প্রশ্ন করার চেষ্টাও করে না, সোজা হনহনিয়ে দরজা দিয়ে বের হয়ে যায়। গার্ড 2টো একসাথে চেপে দাঁড়ায়, তাদের খুব ভয় হচ্ছে। অনেক সময় ধরে জিদ্দাত একই ভঙ্গিতে চোখ বন্ধ করে আছে। নিস্তব্ধ বসকে দেখে টিপ টিপ করতে থাকা আত্মা আরো বেশি করে কাঁপিয়ে তুলছে। জিদ্দাত নীরব, মানে ভয়ঙ্কর তাণ্ডব শুরু হওয়ার পূর্বাভাস। তাদের এসব ভাবার মাঝে আচমকা ধারালো সূচের মতো জিদ্দাতের চোখ মেলে যায়। চোখে যেন রক্ত নেমে এসেছে। সাদা অংশ বোধহয় রক্তিম হয়ে আভা ফুটে উঠেছে। বাদামি মণি লাল চাদরে ঢাকা পড়েছে। আচমকাই ভয়ঙ্কর রক্তিম চোখ দেখে গাঁট 2টো ভয়ে একসাথে 2 পা পিছিয়ে আসে। তাদের হাঁটু কাঁপতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে। জিদ্দাত একটা একটা করে আঙুল ভাঁজ করতে করতে মুঠো বন্দি করে নেয়। এতে করে হাতের প্রতিটা জয়েন্ট কটমট করে শব্দ করে ওঠে। সে যেন নিজের হাত নিজেই ভেঙে ফেলার উপক্রম। এতটা শক্ত করে মুঠো করেছে, দাঁত এতটা জোরে খেসেছে যে উপরের চিবুক এবং নিচের চিবুক এক প্রকার যুদ্ধ করছে একে অপরের সাথে। পুরো মুখে লাল আভা ছড়িয়েছে খুবই দ্রুত। নীল রগগুলো সারা অঙ্গে শিখরের মতো গজিয়ে মুহূর্তে ভেসে উঠেছে। আচমকা সামনে রাখা কাচের টেবিলটায় সজোরে লাথি বসাতে টেবিলটা ছিটকে দূরে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়ে ঝনঝনিয়ে পড়ে। একলো দাঁড়ায়। নিজের শার্টটা এক প্রকার অস্বাভাবিক বিকট চিৎকার দিয়ে টেনে ছিঁড়ে ফেলতে ফুলে ওঠে পুরুষালী বাহু। বক্ষ টান টান হয়ে সেখানে প্রতিটা জয়েন্ট স্পষ্ট। ছিঁড়ে ফেলা শার্ট ছুঁড়ে ফেলে পুনরায় চিৎকার দিয়ে হুঙ্কার ছাড়ে,
রক্ত চাই। আই নিড ব্লাড। ইয়েস, আই নিড ব্লাড। দরজা খোল, ফাস্ট। গার্ডদের সাথে সাথে পুরো ম্যানশনও বোধহয় এই হুঙ্কারে কেঁপে উঠেছে। সিংহের গর্জন পেতে একটা গার্ড নিয়ে ছুট লাগায়। কিসের দরজা খুলতে বলেছে তা খুব ভালো করে জানা আছে। সিঁড়ির সাইডে বিশাল তালাবদ্ধ দরজার সামনে এসে দাঁড়ায়। প্রাণপণ হাতে নিয়ে চাবি দিয়ে তালা খুলতে শুরু করে। হাতও কেমন কাঁপছে তার। দরজা খুলে দিয়ে সামনে থেকে এক প্রকার দৌড়ে সরে যায়। রুমের ভেতরে থাকা 4টা ছেলে ভয়ে জড়সড় হয়ে বসে। তাদেরকে গত 2 দিন আগে ব্ল্যাক পার্টিতে দেখা গিয়েছিল, তবে আজ কেন হার্টলেস মাফিয়া জাবরার খান জিদ্দাতের কবলে? বিবির দিকে নজর দিয়েছে বলে? তাহলে সত্যি কি কেউ ছাড় পাবে না প্রাণের বিবির দিকে তাকিয়ে, নাকি অন্য কোনো কারণ যা শুধু ধোঁয়াশার মতো স্পষ্ট নয়? দ্বিতীয় গার্ড সিঁড়ি বেয়ে উপরে দৌড়ে উঠে যায় এবং কিছু সময়ের মধ্যে সে আবারও নিচে ফিরে আসে। জিদ্দাত হাত পাততে গার্ড ভয়ে ভয়ে উপর থেকে নিয়ে আসা বিশাল ছুরি এগিয়ে দেয়। জিদ্দাত সেটা নিয়ে সোজা সে রুমে প্রবেশ করে দরজাটা ঠাস করে বন্ধ করে দেয়। শরীর দিয়ে যেন আগুন জ্বলছে। দরজা বন্ধ করার সাথে সাথে জিদ্দাতের হাতে ছুরি দেখে ছেলেগুলো ভয়ে হাউমাউ করে কেঁদে দেয় এবং কিছু বলার আগেই জিদ্দাত সামনের ছেলেটার চুল খামছে ধরে দাঁড় করিয়ে আচমকা দেওয়ালের মাথায় তীব্র গতিতে বাড়ি মারে। সাথে সাথে মাথা ফেটে রক্ত বের হয়ে আসে। বাকি ছেলেগুলো তা দেখে মুখ চেপে ধরে। জিদ্দাত পরপর বেশ কয়েকবার দেওয়ালের মাথায় আঘাত করে ফ্লোরে ছুঁড়ে ফেলে ছেলেটার বুকের উপর উঠে বসে। চোখে জ্বলছে প্রতিশোধের দাবানল। ছেলেটার মাথা থেতলে গিয়ে শক্ত চামড়া ফেটে মস্তক বের হয়ে গিয়েছে। আর্তনাদ করার সুযোগটুকুও পায়নি। জিদ্দাত থেমে থেমে নেই, শরীরের থেকে হাত দুটো আলাদা করছে, দেহ থেকে মাথা আলাদা করে দিয়েছে। সারা ফ্লোরে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। জিদ্দাতের চোখে মুখে এবং বলিষ্ঠ দেহে রক্তে মাখামাখি হয়ে গিয়েছে ইতিমধ্যে। প্রতিবার রক্ত দিয়ে গোসল দেওয়ার স্বাদ মেটায়। বাকি ছেলেগুলো এই মর্মান্তিক দৃশ্য দেখে শ্বাসরোধ, গলা ফাটিয়ে চিৎকার করার সাহসও হারিয়েছে। চোখের সামনে ভয়ঙ্কর দৃশ্য হজম করতে পারছে না। তাদের পরিণতি কি ঠিক এমনই হবে, নাকি তার থেকেও অধিক পরিমাণে ভয়ঙ্কর? চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় রানী কাতরি আওড়ায়, আমাকে একটু পানি দাও, আমার খুব পিপাসা পেয়েছে। চোখের সামনেও সবকিছু অন্ধকার, কারণ তার চোখে কাপড় বাঁধা ছিল। 2 দিন ধরে কিছু খাওয়া তো দূর, এক ফোঁটা পানিও জোটেনি কপালে। তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, গলা শুকিয়ে প্রায় কাট কাট। পানির অনাহারে বুক চিরে আর্তনাদ বেরিয়ে আসছে বারবার। শুকনো ঠোঁট নাড়িয়ে বারবার পানি চাইছে। চোখের কোণে ভিজে উঠছে প্রতিনিয়ত। যেটুকু পানি ছিল তা বোধহয় শেষ হয়ে এসেছে এখন, তাই তো আর গড়িয়ে পড়ছে না। শরীর অসম্ভব কাঁপছে। কাল থেকে চিৎকার করতে করতে গলা ভেঙে ফেলেছে। তার খুব ভয় হচ্ছে। রাতে যখন অসম্ভব জংলি শিয়াল এবং কুকুরের ডাক শুনেছে, তখন শুধু মা মা বলে চিৎকার করে তাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য ডেকেছে। হায় আফসোস, তখন সে কারোরই সঙ্গ পায়নি। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল তার উপর কুকুরগুলো এই বুঝি ঝাঁপিয়ে পড়ল। সে কোথায় আছে কিংবা আশেপাশের অবস্থানও জানে না। সারা রাত মশা কামড়ে ফর্সার সর্বাঙ্গে লাল করে ফেলেছে। হাত দিয়ে সরিয়ে দেবার রাস্তাটাও বন্ধ ছিল। ছটফট করে হাত পায়ের বাঁধন খোলার চেষ্টায় শক্ত রশির দাগ বসে লাল হয়ে গেছে। আরও কিছুক্ষণ এভাবে রশি খোলার বৃথা চেষ্টা চালালে হয়তো জায়গাটা কেটে যেত। তার আগেই মেয়েটা ব্যর্থ হয়ে ক্ষান্ত দিয়েছে। কিন্তু এখন তো পানির তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে, ক্ষুধার জ্বালায় পেট জ্বলে যাচ্ছে। এই মুহূর্তে খাবারের থেকে পানি পান করাটা বেশি প্রয়োজন। কাল থেকে কয়েকশো বার পানি খুঁজেছে, তার কোনো হিসাব নেই, কিন্তু কেউই তাকে পানি দেয়নি। রানী শান্ত হয়ে ঠোঁট চেপে আল্লাহকে স্মরণ করতে থাকে। তার নীরবতার মাঝে কিছু একটা রাখার শব্দ পায়। কাঠ কিংবা শুকনো কাঠি এমন কিছু হবে। তবে কি এখানে কেউ এসেছে? কিছুক্ষণের মধ্যে নিজের সামনে কারো উপস্থিত টের পেল রানী। শেষবারের মতো পানির আশা নিয়ে শুকিয়ে কাঠ হয়ে যাওয়া গলায় কান্না ভেজা কণ্ঠে বলে, কে এখানে?
আমাকে একটু পানি দিন দয়া করে। সামনে থাকা মানুষটি নুয়ে রানীর কানের কাছে ঝুঁকে গিয়ে শয়তানি হেসে ফিসফিসিয়ে বলে, পানি চাই বুঝি? হ্যাঁ। ঝুঁকে থাকা মানুষটি একই ভঙ্গিতে রানীকে হা করতে বলে রানী পানি পাওয়ার আনন্দে সাথে সাথে হা করে সামনে থাকা মানুষটি সোজা হয়ে পেছনে কাঠের চেয়ারে আরাম করে পায়ের ওপর পা তুলে বসে থাকা সাথের সঙ্গিনীর দিকে তাকায়। চেয়ারে বসে থাকা মানুষটি মাথা নাড়িয়ে বাঁকা হেসে অনুমতি দিতে সামনের মানুষটা একটা প্যাকেট খুলে রানীর মুখে ঢেলে দেয়। সাথে সাথে রানী মুখের ভেতর থেকে থুতু দিয়ে সবগুলো বাইরের দিকে ফেলে চিৎকার করে ওঠে। তার পুরো মুখ জ্বলে যাচ্ছে। পানির বদলে মরিচের গুঁড়া ঢেলে দিয়েছে। জালে চোখ মুখ অন্ধকার হয়ে আসছে। ফর্সা মুখখানা লাল টকটকে হয়ে গেছে। পানি পানি বলে জোরে জোরে চিল্লাচ্ছে। হাতের বাঁধন খোলার চেষ্টায় মুচড়ামুচড়ি করার ফলে মোটা রশি নরম চামড়া ভেদ করে কবজি ছিলে রক্ত ভেসে ওঠে। আর্তনাদ সাথে ছটফট, যেন সামনের দুজনের মনে প্রশান্তি মেলাচ্ছে। তবে চোখ খুলে দিলে আরো বেশি মজা হতো, তাই সে রানীর চোখ থেকে কাপড়ের সাথে হাতের বাঁধনও খুলে দেয়। রানী পানি পানি বলে চিৎকার করে সামনে তাকাতে প্রথমে দুজনকে ঝাপসা দেখতে পায়। চোখের অবাধ্য অশ্রুর জন্য স্পষ্ট দেখা যাচ্ছে না তাদেরকে, তবে মানুষ দুজন মেয়ে সেটা ক্লিয়ার। কিছু সময়ের মধ্যে চোখের পানি টিপ টিপ করে ফেলে ভালো করে দেখার চেষ্টা করতে চেনা পরিচিত মানুষ দুটির মুখখানা ভেসে ওঠে। সারা মুখে শয়তানি হাসি ঝুলিয়ে তার দিকে তাকিয়ে আছে। সুমি চেয়ারে পায়ের ওপর পা তুলে খুব মনোযোগ দিয়ে তাকেই দেখছে। রানী জালে অনেক কষ্টে সারার কাছে হাত পেতে কান্না করতে করতে আকুতি করে বলে, আমায় একটু পানি দাও না, খুব কষ্ট হচ্ছে। সারা কিছুটা সিরিয়াস হওয়ার ভান করে বলে, ও পানি, মনে ছিল না। আচ্ছা দিচ্ছি, দাঁড়াও। বলেই নিজের জিন্সের সাইড পকেট থেকে পানির বোতল বের করে, যা দেখে রানী কান্নার মাঝেও হালকা হেসে দুহাত পাতে ভেবেছে হয়তো তাকে পানি দিবে সে আশায়। সারা রানীর হাতে পানি ঢালতে গিয়েও বোতল সরিয়ে নিয়ে এসে জোরে জোরে হাসতে হাসতে বোতলের সমস্ত পানি নিচে ফেলে দেয়। রানী বসা অবস্থায় হাত বাড়িয়ে পানি নিতে চায়, কিন্তু আফসোস নাগালে পায় না। আবারও সে কাঁদতে শুরু করে। কতটা নিষ্ঠুর! নিচে না ফেলে একটু পানি খেতে দিলে কি হতো? মেয়েটা চিৎকার করে বলতে পারছে না, আমার বুক ফেটে যাচ্ছে, মুখ জ্বলে যাচ্ছে, একটু তো দয়া করো। সারা খালি বোতলটা ছুঁড়ে ফেলে রানীর গাল চেপে ধরতে বড় বড় নখ গালে নরম চামড়া ভেদ করে ভেতরে প্রবেশ করে। রানী হাহাকার করে কেঁদে ওঠে। নিজের হাত দ্বারা সারার হাত সরানোর বৃথা চেষ্টা চালিয়ে দুর্বল স্বরে বলে, ছাড়ো, আমার খুব লাগছে। লাগছে শোনা? ইস, কিচ্ছু করার নেই। খুব তো জাবরারের সাথে ডলাডলি করার শখ, তাই না? চিন্তা নেই, আজ মিটিয়ে দেব। ওয়েট। সারা রানীর গাল ছেড়ে দাঁত পিষতে পিষতে কথাগুলো বলে পায়ের বাঁধন খুলে রানীর চুলের মুঠি ধরে এক টান দিয়ে দাঁড় করায়। রানী চুলে হাত চেপে জোরে আর্তনাদ করে ওঠে। সারা তৎক্ষণাৎ তাকে সজোরে ধাক্কা মারে। সে ছিটকে সুমির পায়ের সামনে গিয়ে পড়ে। লম্বা চুলগুলো খুলে নিচে ছড়িয়ে ছিটিয়ে যায়। হাতে পায়ে এবং পেটে অসম্ভব ব্যথা পায়। তারপরেও সেটাকে তোয়াক্কা না করে সুমির পায়ের উপর ঝাঁপিয়ে পড়ে কাতরাতে কাতরাতে বলে, আমাকে একটু পানি দাও, ভীষণ কষ্ট হচ্ছে, মুখ জ্বলে যাচ্ছে, বুক ফেটে যাচ্ছে, দয়া করে এতটা নিষ্ঠুর হয়েও না। সুমির কোনো হেলদোল নেই, আর না রানীকে পা দিয়ে দূরে সরিয়ে দেওয়ার কোনো প্রকার চেষ্টা চালিয়েছে। সে শুধু শান্ত নয়নে পা নাচাতে নাচাতে রানীর অসহায় মুখখানা পর্যবেক্ষণ করতে ব্যস্ত। রানী বারবার পানি চাইছে। সারার বিষাক্ত নখ গালের মাংসের গভীরে প্রবেশ করায় চিনচিন করে জায়গাটা ছিঁড়ে যেতে চাইছে। তার অস্থিরতা ধীরে ধীরে বেড়েই চলছে। অতিরিক্ত যন্ত্রণা হচ্ছে। সারা জ্যাকেটের হাতা উপরে তুলে হনহনিয়ে রানীর কাছে এসে নিচে পড়ে থাকা চুল হাতে পেঁচাতে পেঁচাতে গোড়ায় নিয়ে এসে শক্ত করে আঁকড়ে ধরে। ব্যথায় রানী কুকড়ে কানের দুপাশের চুল চেপে মা বলে বিকট চিৎকার দিয়ে ওঠে। মনে হচ্ছে তার চুল ছিঁড়ে যাচ্ছে।
মাথার শক্ত চামড়ার গভীরে গিয়ে টান খাচ্ছে। সহ্য হচ্ছে না এই অস্বাভাবিক যন্ত্রণা। সারা রানীর শক্ত করে আঁকড়ে ধরা চুলে আচমকা সমস্ত শক্তি দিয়ে এক টানে দাঁড় করায়। সাথে সাথে রানী আল্লাহ বলে চিৎকার দিয়ে ওঠে। আশপাশটা নির্জন এবং জঙ্গল হওয়ার কারণে রানীর চিৎকার কারো কানে না পৌঁছালেও আসমান জমিন ঠিকই কেঁপে উঠেছে। জঙ্গলের বুকে যেন অস্বাভাবিক তোলপাড় শুরু হয়ে গেছে। সারার হাতে 1 মিনিটের জন্য চুলের মুঠি স্থায়ী হয়নি। ঘুরিয়ে রানীকে জোরে ধাক্কা দেয়। একপাশে কিছু শক্ত মরখালে কাঠ এবং জংলি বাঁশের ঝাঁটা রাখা ছিল। মুখ থুবড়ে সেগুলোর উপরে পড়ে বাঁশের সূচের মতো ধারালো গোছি মুহূর্তে নরম শরীরের অধিকাংশ জায়গায় গেঁথে যায়। কাঠের সাথে কপাল বাড়ি খেয়ে আস্তর ফেটে রক্ত সুরসুর করে বের হয়ে আসে। আর্তনাদ করার আগেই সারা দৌড়ে এসে পুনরায় রানীর চুলে ধরে টান দিয়ে তোলে। আচমকা মাংস থেকে কচিগুলো বের হতে রানী আবার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে আল্লাহ বলে চিৎকার দিয়ে ওঠে। ক্ষত জায়গা থেকে অস্বাভাবিক মাত্রায় গলগলিয়ে রক্তক্ষরণ হতে শুরু করেছে। অসহায় নারীর বুকচেরা আশা চিৎকারে এবার জঙ্গলের পশু পাখিদের মধ্যে এক বিশাল হাঙ্গামা শুরু হয়ে যায়। আকাশে মেঘ জমে অন্ধকার হয়ে বুক ফেটে বিজলির গর্জন বেরিয়ে আসে। এক মুহূর্তের জন্য মেয়েটার মনে হয় এই লম্বা চুল না থাকাটা শ্রেয় ছিল। অন্তত কারো হাতের কবজায় আটত না। সারার চোখ মুখ রাগে এক অন্য রূপ ধারণ করেছে। দিন দুনিয়া ভুলে গিয়ে এমনভাবে বশীভূত হয়েছে যে মনস্তত্ত্ব বলতে কিছু একটা আছে সেটা ভুলে বসেছে প্রায়। সে সব শক্তি প্রয়োগ করে রেশমি চুলের বাঁধন টাইট করে ঘুরিয়ে আবারও সজোরে ধাক্কা দেয়। এবার রানী দেয়ালের ওপরে গিয়ে তীব্র আঘাত পেয়ে ফ্লোরে লুটিয়ে পড়ে। আগে থেকে কেটে যাওয়া কপালে আঘাত লাগতে জায়গাটা ফেটে দ্বিগুণ হয়ে চিরচির করে রক্ত বেরোতে শুরু করে। রানী কথা বলার শক্তি হারিয়ে ফেলে। চোখের কোণ থেকে গড়গড়িয়ে নোনা জল এক নাগাড়ে গড়াতে থাকে। সুমি তখনও শান্ত চোখে তাকিয়ে তাকিয়ে দেখছিল। পাষাণ সারা এখানেও থেমে নেই। জিন্সের পেছনে গুজে রাখা হক স্টিকটা একটানে বের করে রানীর দিকে এগিয়ে যেতে নিলে সুমি তড়িৎ বলে, সারা, সারা, পরপর আবার বলে, সারা স্টপ। সুমির কথা সারা শুনেছে কিনা সন্দেহ আছে। রানীর কাছে গিয়ে চুল পেঁচিয়ে দাঁড় করিয়ে দু হাতে হক স্টিক চেপে কান এবং গলার এঞ্জেল থেকে জোরে আঘাত করে। এত জোরে আঘাতের জন্য রানী প্রেসার নিতে না পেরে রানী মুখ থুবড়ে উপুড় হয়ে নিচে লুটিয়ে পড়ে পেটে অসম্ভব মাত্রায় চাপ খেতে মুখ দিয়ে রক্ত বের হয়ে আসে। দাঁতগুলো তার রক্তাক্ত হয়ে গেছে। কান দিয়ে ধোঁয়া উঠছে, কিছু শুনতে পাচ্ছে না। নিথর দেহখানা একেবারে অচল হয়ে যাচ্ছে। সারা একের পর এক হক স্টিক দ্বারা পিঠে আঘাত করতে থাকে। প্রতিটা আঘাতে চামড়া ছিলে, মাংস থেতলে ছুপ ছুপ রক্ত ভেসে ওঠে। নিরুপায় রানী নড়াচড়া করার শক্তিও নেই। চোখের সামনে সব ঘোলাটে হয়ে আসছে। চিৎকার দিয়ে বলতে চাইল, বন্ধ করো, আমার কষ্ট হচ্ছে। প্রতিটা আঘাত আমাকে খুব যন্ত্রণা দিচ্ছে। সহ্য করার মতো এত শক্তি আমার নেই। এভাবে রক্তাক্ত না করে একেবারে শেষ করে দাও না। সারা রানীর পিঠে সজোরে আঘাত করতে সাথে সাথে ভূমিকম্পের মতো মাটি কেঁপে ওঠে। রানী শেষবারের মতো দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখ বড় বড় করে নেয়। এটা যেন তাকে মৃত্যু যন্ত্রণা ভোগ করালো। সুমি নড়ে চড়ে চেয়ার শক্ত করে আঁকড়ে ধরে। এটা কি জঙ্গলে কারো আগমনের সংকেত? সারার সেদিকে কোনো খেয়াল নেই। রাগ তাকে সম্পূর্ণ রূপে বশীভূত করেছে। যে শেষবারের মতো হক স্টিক দিয়ে রানীর মাথায় আঘাত করতে নিলে হঠাৎ এক দমকা হাওয়া এসে ঝড় তুলে দেয়। সারা তীব্র বাতাসের জন্য ঠিকমতো দাঁড়াতে না পেরে কিছুটা দূরে ছিটকে পড়ে। রানীর গলার রেড রকেট জ্বলজ্বল করে তার ভেতর থেকে তরল কিছু একটা বের হয়ে বক্ষের চামড়া ভেদ করে গভীরে প্রবেশ করে। রানীর চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে ঝড় বন্ধ হয়ে সব স্বাভাবিক হয়ে আসে। সারার তখন হুঁশ ফিরে। ভয়ে ভয়ে রানীর কাছে এগিয়ে এসে নাকে হাত ঠেকাতে তৎক্ষণাৎ চোখ বড় বড় করে দূরে সরে আসে এবং কয়েকটা জোরে জোরে শ্বাস নিয়ে ভয়ে ভয়ে বলে ওঠে, নিঃশ্বাস নিচ্ছে না কেন? সারার কথাটা কানে পৌঁছানো মাত্র সুমি নিজেকে কোনোরকম সামলে অবাক কণ্ঠে চেঁচায়,
হোয়াট? সত্যি এই মেয়ের শ্বাস চলছে না, তুমি চেক করে দেখো। সারা উত্তেজিত হয়ে বলতে সুমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় এবং রক্তাক্ত অবস্থায় নিথর দেহ নিয়ে চিত্র হয়ে পড়ে থাকা রানীর সামনে এসে হাঁটু ভেঙে বসে দু আঙুল নাকে ঠেকায়। রানী কোনো প্রকার শ্বাস নিচ্ছে না দেখে সুমি রক্তে মাখামাখি হয়ে থাকা রানীর মুখ পানে তাকিয়ে নীরবে ঠোঁট বাঁকিয়ে অদ্ভুতভাবে হাসে। পরপর সিরিয়াস হওয়ার ভান ধরে বলে, এ তো সত্যি নিঃশ্বাস নিচ্ছেন না দেখছি। সারা ভয়ে ঢোক গিলে কাঁপা কাঁপা কণ্ঠে জানায়, আমার খুব ভয় হচ্ছে। কথাটা শুনেই সুমি শয়তানি হাসে এবং মুখের ভাবভঙ্গি আবারও পাল্টে গভীর হয়ে সারার দিকে ফিরে কিছুটা শক্ত কণ্ঠে বলে, তোকে থামতে বলেছিলাম না তখন? সারা ফ্লোর থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে, মাথা কাজ করছিল না তখন, আমার রাগের মাথায় সব ভুলে গেছি। এখন কি করা যায় সেটা বলো। সুমি তখন উঠে দাঁড়ায় এবং নিজের জিন্সের পকেট থেকে একটা বোতল বের করে। সারা ভুরুকুচকে দুপা এগিয়ে সুমির পাশে গিয়ে দাঁড়ায় এবং নিজেকে সংযত রাখতে না পেরে প্রশ্ন করে বসে, বোতলে কি আছে আর এটা দিয়ে বা কি করবে? এখন প্রশ্ন করার সময় নয়, এটাও শরীরে ঢাল, বাকিটা আমি দেখছি। সারার দিকে বোতলের মুখ খুলে এগিয়ে দিতে দিতে তাড়াহুড়ো করে কথাটা বলে। সারা বোতল হাতে নিয়ে রানীর পুরো শরীরে দ্রুত ঢেলে দেয়। সুমি পকেট থেকে দেশলাই বের করতে সারা বুঝে যায় বোতলে পেট্রোল ছিল। ঠিক তখন তার চোখ খুশিতে চকচক করে ওঠে। রানীকে এখন পুড়িয়ে দিলে আর কোনো ভয় নেই, আবার কোনো প্রমাণও থাকবে না, এমনকি কেউ জানতেও পারবে না। এসব ভেবে সারা খুশিতে লাফিয়ে সুমির হাত থেকে দেশলাইটা থাবা মেরে নিয়ে বলে, তোমার আগুন দিতে হবে না, আমি দিচ্ছি। বলে নিচে পড়ে থাকা একটি শুকনো পাতা কুড়িয়ে তুলে লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে যেই না রানীর গায়ে ফেলতে নেবে অমনি দমকা হাওয়া এসে আগুন নিভিয়ে দেয়। আগের তুলনার থেকে তীব্র মাটি কাঁপিয়ে ঝড় বৃষ্টি হয়। এবারের ঝড় কোনো সাধারণ ঝড় নয়। বাতাসের সাথে ফ্লোরের খোলা এবং ক্ষুদ্র কাঠখড় এলোমেলোভাবে উড়িয়ে এক ভয়ঙ্কর তাণ্ডব শুরু হয়েছে। পুরো জঙ্গল কাঁপছে, তার সাথে বাইরে বিশাল বিশাল গাছপালা ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। প্রকৃতির বুকে মাটি এখন এমন ভয়ঙ্করভাবে কাঁপছে যেন মাটি ফেটে দুভাগ হয়ে যেতে চাইছে। সব মিলিয়ে এক অদ্ভুত ধ্বংসলীলা শুরু হয়েছে সিলেটের পাহাড়ি জঙ্গলের বুকে। এই মুহূর্তে মাটির উপর দাঁড়িয়ে থাকার মতো শক্তি কোনো সাধারণ মানুষের হয়ে উঠবে না। ঠিক তেমনই সারা সুমিও নিজেদের জায়গায় স্থির থাকতে পারল না। দুজন দুদিকে ছিটকে পড়ল। বাতাসের গতি এতটাই তীব্র ছিল যে রক্ত মাংস গড়া মানুষকে উড়িয়ে বহুদূর নিতে সক্ষম। সারা ডান পাশের দেওয়াল ঘেঁষে বসে পড়ে, সুমি বাঁ পাশের দেওয়ালে। অসম্ভব বাতাস তাদের ঠেলে দেওয়াল ভেদ করে বের করে দিতে চাইছে। সারা ভয়ে কাঁপতে শুরু করে। এভাবে কিছু সময় পার হওয়ার পর আচমকা ঝড় বন্ধ হয়ে আকাশ ফেটে ভীষণ জোরে বজ্রপাত হয়। সাথে সাথে সারা সুমি চোখ মুখ খিচে বন্ধ করে দু হাতে কান চেপে ধরে। এত জোরে বজ্রপাত হয়েছে যে কানের পর্দা ফেটে যাবার উপক্রম। 5 মিনিট কান চেপে ধরে রাখার পর যখন সবকিছু স্বাভাবিক মনে হয় তখন সারা সুমি একে অপরের দিকে অবিশ্বাস্যভাবে তাকায়। চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। ওরা দুজন উঠে দাঁড়ায়, শরীর ঘেমে একাকার। রানীর দিকে এক নজর তাকিয়ে দুজনে একসঙ্গে বলে ওঠে, এখানে আর থাকা যাবে না। সারা সুমি বের হতে নিলে আকাশে ঘন কালো মেঘ জমে অন্ধকার নেমে আসে। দুজনেই ভড়কে যায়। এতটাই অন্ধকার হয়ে এসেছে যে তাদের স্পষ্ট দেখা যাচ্ছে না, শুধু একে অপরের ছায়া ব্যতীত। সারা কাঁপা কাঁপা কণ্ঠে চেঁচায়, কি হচ্ছে নাকি এখানে? এখান থেকে বের হতে হবে তাড়াতাড়ি। ডেড বডি এখানেই পড়ে থাক, জঙ্গলে কেউ খুঁজতে আসার আগে জঙ্গলি শিয়াল কুকুর অস্তিত্বহীন করে দিবে। খুব শান্তভাবে কথাটা বলে দরজার দিকে এগিয়ে যেতে যেতে পরপর বলে, চল আমার সাথে। সারা সুমির পেছনে দু হাত বাড়িয়ে এগিয়ে যায়। দুজন দরজার কাছে আসতেই আবারও অনেক জোরে ঝড় বইতে শুরু করে। দুজন দুহাত মুখের সামনে নিয়ে চোখ বন্ধ করে নিজেদের সমস্ত শক্তি প্রয়োগ করে দাঁড়িয়ে রয়।
তবে সারা দাঁড়িয়ে থাকতে পারে না। হঠাৎ নিজের গায়ে তীব্র জোরে ধাক্কা অনুভব করে এবং সেটার তাল সামলাতে না পেরে ছিটকে গিয়ে পড়ে বাঁশের ঝাঁটার উপরে। সাথে সাথে নরম উরু এবং হাতের বাহুতে গোচি গেঁথে যায়। সারা গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে। সুমি নিজেকে সামনে তাকাতে চোখের সামনে অসম্ভব লম্বা এবং বলিষ্ঠ একটি অবয়ব দেখতে পায়। তবে চোখের সামনে স্পষ্ট হওয়ার আগেই অতিরিক্ত ধোলা বাতাসে উড়ে এসে চোখে পড়ায় তেমন ভালো করে দেখতে পারে না। সুমি দুহাতে চোখ কষলে পুনরায় ক্লিয়ার দেখার চেষ্টা করলে সামনে আর কোনো ছায়া কিংবা অবয়ব দেখতে পায় না। তবে কি মনের ভুল? অল্প সময়ের ব্যবধানে অন্ধকার বিলীন হয়ে সবকিছু স্পষ্ট হয়ে আসে। সুমি সর্বপ্রথম রানের দিকে তাকায়, পরপর নজর সরিয়ে সারার দিকে তাকায়, যে কিনা এক হাত উরুতে এবং অপর হাত বাহুতে চেপে রেখে কুকড়াচ্ছে। সেই সারার কাছে এগিয়ে আসে, অতঃপর দু হাতে সারাকে টেনে সোজা করে বসিয়ে ধমকে বলে, ঠিকমতো দাঁড়াতেও পারিস না? সারা চোখ মুখ কুঁচকে কান্না কণ্ঠে জানায়, আমি তো দাঁড়িয়েছিলাম, হঠাৎ শরীরে তীব্র ধাক্কা অনুভব করেছি, তারপর আর কি সোজা এখানে এসে পড়লাম। সারার কথা শুনে সুমি খানিকটা চিন্তায় পড়ে যায়। তবে এই মুহূর্তে জায়গাটা তাদের জন্য সেফ না, এখান থেকে বের হতে হবে। তার আগে সারার শরীর থেকে গচিগুলো বের করতে হবে। সুমি সারাকে না বলে পুরুর গচি এবং বাহুর গচি দুহাতে আচমকা এক টানে বের করে ফেলে। এতে সারা আবারও গলা ফাটিয়ে দেয় এক চিৎকার। চোখ মুখ অন্ধকার হয়ে আসে, গল গলিয়ে বেরোতে থাকে তাজা তরল রক্ত। সুমি নিজের মধ্যে স্বাভাবিকতা ধরে বলে, কিছু করার নেই, এখান থেকে দ্রুত বের হওয়াটা জরুরি। সারা কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ায় এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে বাইরে বের হয়ে আসে। ক্ষতস্থান যেন ধীরে ধীরে বিষাক্ত হয়ে যাচ্ছে তার। তবে একটিবারের জন্য পাষাণ নারীর মনে এটা হানা দিচ্ছে না তার সামান্য গচি গেথায় এত যন্ত্রণা হচ্ছে। আর সে তো রানীর পুরো শরীর প্রায় থেতলে ফেলেছে। তখন তার কেমন লেগেছিল? সে পালাতে ব্যস্ত, হাঁটতে পারছে না, আঘাতপ্রাপ্ত জায়গা কেমন টনটন করছে। সুমি বাইরের আশেপাশটা লক্ষ্য করতে খুবই অবাক হয়। বাইরে একটাও গাছপালা ভেঙেনি এবং সবকিছু আগের মতোই স্বাভাবিক আছে। সন্ধ্যা হতে এখন অনেক দেরি, অথচ কিছুক্ষণ আগে চোখের সামনে কালবৈশাখী ঝড় উঠে গোটা জঙ্গল অন্ধকার হয়ে গিয়েছিল। এখন তো সবকিছু বাইরে লণ্ডভণ্ড হয়ে পড়ে থাকার কথা। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল পুরো জঙ্গল ধ্বংস হয়ে গিয়েছে। তবে এ কি আশ্চর্য, সবকিছু স্বাভাবিক আছে কিভাবে? সারা যেহেতু যন্ত্রণায় কাতর, তার এসবে খেয়াল নেই। কোনো রকম পা টেনে হেসড়ে জঙ্গল থেকে বাইরের দিকে যাচ্ছে। সুমি এগোচ্ছে ঠিকই, কিন্তু তার মাথায় নানান চিন্তা ভাবনা হানা দিচ্ছে। আশেপাশে নজর বুলাচ্ছে কঠিনভাবে। তার বারবার মনে হচ্ছে তাদেরকে ছাড়াও জঙ্গল কেউ আছে। সে সারাকে ঠেলে সামনে দিয়ে পিছন পিছন সে যাচ্ছে। শুকনো পাতা ও মরখালে ডালপালার উপর পা রেখে যত এগোচ্ছে ঠিক তত অদ্ভুত রকমের কসমস করে আওয়াজ হচ্ছে। সুমির মনে আলাদা এক শিহরণ বয়ে যাচ্ছে। তার মনে হচ্ছে পেছনে কেউ আছে। তাদের পা ফেলার ধাপের বাইরেও কারো পা ফেলার আওয়াজ হচ্ছে। ইতিমধ্যে কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে তার। সুমি কিছুটা সামনে গিয়ে সাহস করে আচমকা পেছন ফিরে তাকায়, কিন্তু কিছুই দেখতে পায় না, দূর দূরান্তে বিশাল বড় বড় গাছপালা ছাড়া। মনের ভুল ভেবে মাথা থেকে ঝেড়ে ফেলে দেয় এবং আবারও সামনের দিকে হাঁটা দেয়। খানিক সময় এগোনোর পর এক পর্যায়ে ওরা দুজন জঙ্গলের পথ অতিক্রম করে রাস্তার কাছাকাছি চলে আসে। কিছুটা দূরে তাদের গাড়ি দেখা যাচ্ছে। সুমি সারাকে পেছন ফেলে এবার খুব দ্রুত এগিয়ে যেতে থাকে গাড়ির দিকে। হঠাৎ সারা পায়ে টান অনুভব করে, আচমকা হোঁচট খেয়ে নিচে পড়ে যায় এবং পা চেপে ধরে আহ বলে আর্তনাদ করে ওঠে। পায়ে কিছু একটা বিঁধে মাংসের গভীরে ঢুকে গিয়েছে মনে হচ্ছে। সুমি দাঁত পিষতে পিষতে এগিয়ে এসে সারাকে টেনে তোলে। সারা গুঙিয়ে পায়ের দিকে ইশারা করে বলে, আগে পায়ের ভেতর থেকে ওটা বের করো। সুমি এক হাঁটু ভেঙে বসে সারার পায়ে চেক করে, তবে দু পায়ের এক পায়েরও বের করার মতো কিছু খুঁজে পায় না সে। সারা তখনও বলে যাচ্ছে এটা দ্রুত বের করো, কিন্তু সুমি কি বা বের করবে যেখানে কিছুই নেই? সারা বারবার চেঁচিয়ে বলছে, পায়ে
পায়ের টাকনোতে কিছু একটা ঢুকেছে, খুব যন্ত্রণা হচ্ছে, ওটা বের করো। সুমি বিরক্ত হয়ে সারাকে ধমক দিয়ে বলে। কিছু নেই পায়ে, কি বের করবো আজও? সারা তখনও বলে। টাকনোর থেকে ওটা বের করো, যেটা আমার মাংসের গভীরে ঢুকেছে। সুমি পুরোপুরি বিরক্ত হয়ে সারাকে টেনে দাঁড় করিয়ে বলে। কিছু নেই বললাম তো, এমনি ব্যথা পেয়েছিস, ঠিক হয়ে যাবে। সারা ঠিক মতো দাঁড়াতে পারছে না, হাঁটার শক্তি হারিয়ে ফেলেছে। সুমি ভাবে হয়তো দুবার ব্যথা পাওয়ার জন্য বোধহয় হাঁটার শক্তি নেই। আসলেই কি তাই, নাকি অন্য কোনো কারণ আছে? সুমি সারাকে প্রায় টেনে হেঁচড়েই গাড়ির কাছে নিয়ে আসে। তার চলাফেরায় ছিল তাড়াহুড়োর সাথে অস্থিরতার ছাপ। কোনো রকমে তাকে পেছনের সিটে শুয়ে দিয়ে দরজাটা বন্ধ করে দেয় এবং নিজে দ্রুত সামনে গিয়ে বসে স্টিয়ারিংয়ে হাত রাখে। গাড়ি স্টার্ট দেওয়ার মুহূর্তে তার হাত থেমে যায়। ভাবশীল দৃষ্টিতে সে তাকায় সামনের জঙ্গলের গভীর নিঃশব্দ সেই অন্ধকারের ভেতরে। কিছুটা হালকা ধোঁয়া ভেসে উঠছে, কুয়াশার মতো ঘন। সেই ধোঁয়ার মাঝখানে অস্পষ্ট এক অবয়ব দাঁড়িয়ে আছে, হুডি পরিহিত। ঝাপসা স্পষ্ট নয়, তবুও তার উপস্থিতি চোখ এড়ায়নি। সেখানে কে আছে? কোন অজানা রহস্য যা তাকে এক মুহূর্তের জন্য হলেও আটকে দিয়েছে? চারপাশ নিস্তব্ধ, শুধু হালকা বাতাসে ঘন জঙ্গলের বিশাল বিশাল গাছে একে অপরের সাথে থাকা পাতার ঘর্ষণের শব্দ। সেই নীরবতার মাঝেই তার দৃষ্টি আটকে রইল অন্ধকার জঙ্গলের ভেতরে। তার মধ্যেই সুমির গলা শুকিয়ে আসে। সে ঢোক গেলে বুকের ভেতর ধুকপুকানি বেড়ে যায়। আর এক সেকেন্ডও নষ্ট না করে কাঁপা হাতে দ্রুত চাবি ঘুরিয়ে গাড়ি স্টার্ট দেয়। ইঞ্জিনের শব্দে নীরবতা ভেঙে যায়। সে একবারের জন্য পেছনে তাকায় না। গাড়িটা ছুটে চলে যায় গন্তব্যে, পেছনে রেখে যায় সেই ধোঁয়ায় ঢাকা অচেনা অবয়বকে। দ্রুত চালা। জয় যথেষ্ট পরিমাণে গাড়ির স্পিড বাড়িয়ে জিশানকে বলে। এর থেকে জোরে কিভাবে চালাবো? মারার প্ল্যান করছিস নাকি ভাই? পিছনের সিটে দুটো মেয়ে বসে আছে। এত জোরে গাড়ি নিয়ে ছুটতে দেখে তারা ভয় পেয়ে একে অপরকে শক্ত করে আঁকড়ে ধরে একসঙ্গে চেঁচিয়ে ওঠে। আরে ইয়ার, তোরা কি আমাদের মেরে ফেলার জন্য নিয়ে এসেছিস? তাদের কথা পাত্তা না দিয়ে জিশান জয়কে গাড়ি ব্রেক করতে বলে। জয় জিশানের কথা শুনে গাড়ি ব্রেক কষে। জিশান জয়কে নিজের সিটে বসিয়ে সে গাড়ি চালাতে শুরু করে। গাড়ি এতটা স্পিডে চালাচ্ছে জিশান, তাতে জয়ও খানিকটা ভয় পেয়ে যায়। এভাবে চালালে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। মেয়েগুলো দুজন দুজনকে জড়িয়ে ধরে বসে থাকার মাঝে জিশানকে গাড়ি জঙ্গলের গভীরে নিতে দেখে আবারও চেঁচিয়ে ওঠে। ভার্সিটি থেকে কিছু না বলে আমাদের তুলে নিয়ে আসলি, এখন কোথায় নিয়ে যাচ্ছিস সেটা তো বল। জিশান উত্তর দিল না। তার চেহারায় চিন্তার ছাপ স্পষ্ট। ডান পাশের মেয়েটার নাম ছিল টিনা এবং অপর পাশের মেয়েটার নাম ছিল শিফা। টিনা জিশানের থেকে উত্তরের আশা বাদ দিয়ে জয়কে উদ্দেশ্য করে বলে। আরে ভাই, অত্যন্ত তুই বল আমাদের কোথায় নিয়ে যাচ্ছিস? জয় ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে এবং টিনা শিফার দিকে তাকিয়ে হতাশ কণ্ঠে জানায়। আমিও একই কমিটির সদস্য ইয়ার। টিনা এক হাত মাথায় ঠেকায়। জিশান নিয়ে যাচ্ছেটা কোথায়, যেখানে জয়ও কিছু জানে না। প্রায় 20 মিনিট অতিক্রম হওয়ার পর জিশান গাড়ি থামিয়ে দেয়। রাস্তার দুধারে দিয়ে যতটুকু নজর যাবে শুধু বিশাল বিশাল গাছপালা ছাড়া আর কিছুই চোখে পড়বে না, কারণ দুদিকের জঙ্গলই খুব গভীর। এত বড় বড় পুরনো গাছপালা গেথে গেথে একে অপরের সাথে হেলে থাকার দরুন জঙ্গলের গহীনে নজর যাবে না। আর এদিকে সন্ধ্যা নামলো বলে এই বেলায় জঙ্গলের দিকে তাকাতেও গা শিউরে ছমছম করে উঠবে লোকজনের। জিশান আশেপাশের অবস্থান মাথায় নেয় না। আর নিবেই বা কি করে? তার মাথায় তো চলছে অন্য চিন্তা, যার প্রভাবে হস্তনস্ত হয়ে গাড়ি থেকে নেমে যায়। জয়ও দেরি করে না, জিশানের সাথে সাথে সেও নেমে যায়। সিফা টিনা বুকে এক হাত রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে এতক্ষণ যেন কার নয় এরোপ্লেন চালিয়েছে জিশান। কলিজা ক্ষণিকের জন্য পুঁটি মাছের থেকেও ছোট হয়ে গিয়েছিল। মনে মনে আওড়ায়, ও গড, তাদের লাগ ভালো, নাহলে এতক্ষণ জমের দরজায় পৌঁছে যেত। জিশান খুব দ্রুত পকেট থেকে ফোন বের করে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে ফোনের স্ক্রিনে 2 সেকেন্ডের মতো ফোকাস করে। অতঃপর ফোনের বুক থেকে নজর সরিয়ে আচমকা দৌড় লাগায়।
ডান দিকের গভীর জঙ্গলের ভেতরে জয় সেদিকে তাকিয়ে হাত বাড়িয়ে জোরে চেঁচিয়ে ওঠে। আর ভাই এভাবে কোথায় যাচ্ছিস? থাম বলছি। জিশান আবারও একবার ফোনের দিকে তাকায়, অতঃপর জঙ্গলের গভীর পথে দৌড়ে যেতে যেতে একই ভঙ্গিতে চেঁচিয়ে বলে, আমার পেছন পেছন আয়।